হ্যালো ভিউয়ার্স, অচ্যুতধর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে এবং পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব কতখানি ছিল, বা বলা যায় যে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো এবং তার রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব কি ছিল। এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষের উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরব। 2024-25 যে সাজেশন তোমাদেরকে আমি প্রোভাইড করেছি, সেই সাজেশনে 20 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্ন পাস এবং অনার্স উভয়ের ক্ষেত্রে। তাই আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কুষাণ সম্রাট কনিষ্ক। তার আগে আমরা একবার বোর্ডে দেখে নেব কি লেখা রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল থার্ড সেম ডিএসসিসি 3 বা এমডিসি 3। প্রশ্নটা দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। 20 নম্বরের প্রশ্ন। এক কথায় বলা যায় কনিষ্কের কৃতিত্ব, যেমন এর আগে আমরা সমুদ্রগুপ্তের কৃতিত্ব পড়েছি, ঠিক সেই রকম কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব। তা কুষাণ একটা জাতির নাম। কুষাণরা ছিল মধ্য এশিয়ার একটা যাযাবর গোষ্ঠী। ইউচি বলে একটা যাযাবর গোষ্ঠীর একটা অংশের নাম ছিল কুষাণ। ইউচিরা 5টি ভাগে ভাগ হয়ে যায়, তার একটি ভাগ ছিল কুষাণ। এই কুষাণ জাতি ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে তারা একটা রাজ্য স্থাপন করে। ব্যাক্ট্রিয় অঞ্চল, কাশগড়, খোটান, মধ্য এশিয়ার কিছু অংশ, ভারতের সিন্ধু অঞ্চল, পাঞ্জাব অঞ্চল, এই অঞ্চলে তারা একটা রাজ্য স্থাপন করে। কুজুল কদফিসেস কুষাণদের সম্রাট ছিলেন এই কুজুল কদফিসেস। তারপরে সিংহাসনে আসেন বিম কদফিসেস। তারপরে সিংহাসনে আসেন প্রথম কনিষ্ক। এই প্রথম কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা এবং তার রাজত্বকালে ভারতে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচিত হয়, একেবারে নতুন দিক। তো এখানে আমাদের কনিষ্কের কৃতিত্বের পাশাপাশি তার রাজত্বের রাজনৈতিক গুরুত্বটা কি ছিল এবং এই সাংস্কৃতিক গুরুত্বটা কি ছিল, এগুলোকে আমাদেরকে ফোকাস করতে হবে। তা দেখো, আমরা জানি যে গুপ্ত যুগ, সুবর্ণ যুগ, এর পরের ক্লাসে আমি ওটা আলোচনা করব। তোমাদের ওটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত যুগ সুবর্ণ যুগ কেন বলা হয় বা গুপ্ত যুগকে পরিবর্তনের ভিত্তিভূমি কেন বলা হয়, রামশরণ শর্মা বলেছেন। তা গুপ্ত যুগের সুবর্ণ যুগ, তার কারণ গুপ্ত যুগে সাহিত্য সংস্কৃতির অভূতপূর্ব অগ্রগতি ঘটে। তা গুপ্ত যুগের আগে ছিল কুষাণ যুগ। গুপ্ত যুগ শুরু হয় 300 খ্রিস্টাব্দের পরে, আর কুষাণ যুগ 100 খ্রিস্টাব্দ নাগাদ, অর্থাৎ আরো প্রায় 200 বছর আগেকার হচ্ছে কুষাণ বংশ। তা কুষাণ বংশের রাজত্ব কালে কিন্তু এই সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছিল। গুপ্ত যুগের যে সাহিত্য সংস্কৃতির বিকাশ, তার পথটা দেখিয়েছিল কিন্তু কুষাণ রাজত্বকালে কুষাণ সম্রাটদের পৃষ্ঠপোষকতায় সাহিত্য সংস্কৃতির এই অগ্রগতি, এটাই গুপ্ত যুগকে পথ দেখিয়েছিল। তা গুপ্ত যুগে সেটা আমরা পরে আলোচনা করব। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কুষাণ যুগ। তা দেখো, কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে বসেন। কবে সিংহাসনে বসেন সেটা নিয়েও কিন্তু একটা তর্ক বিতর্ক রয়েছে। বেশিরভাগ ঐতিহাসিক যেমন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, হেমচন্দ্র রায়চৌধুরী, রমেশচন্দ্র মজুমদার, এনাদের মতো ঐতিহাসিকরা দেখাতে চেয়েছেন বা প্রমাণ করেছেন যে এই কনিষ্ক 78 খ্রিস্টাব্দে 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং এই সময় থেকে তিনি শকাব্দ চালু করেন, মানে নতুন একটা অব্দের প্রবর্তন করেন এবং 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তা বেশিরভাগ ঐতিহাসিক ধরে নিয়েছেন এটাই, যে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে কুষাণ বংশের ইতিহাস জানবো কি করে আমরা? কুষাণ বংশের ইতিহাস জানার উপাদানগুলো কি রয়েছে? ঐতিহাসিক উপাদান, অনেক ঐতিহাসিক উপাদান রয়েছে। বিশেষ করে অনেক চৈনিক, তিব্বতীয় সূত্র থেকে বা বিভিন্ন চৈনিক গ্রন্থ থেকে আমরা কুষাণ বংশের ইতিহাস জানতে পারি।
যেমন কয়েকজনের নাম বলছি, নামগুলো মনে রাখবে, এগুলো তোমাদের কিন্তু অ্যান্সারে লিখতে হবে। যেমন সুমা কিয়েন, সুমা কিয়েন তিনি লিখেছিলেন শি চি বলে একটি গ্রন্থ। প্যানকু বলে এক মানে ঐতিহাসিক চৈনিক ঐতিহাসিক রাইটার প্যানকু, তিনি লিখেছিলেন সিয়েন হানসু অর্থাৎ হান বংশের ইতিহাস। এরপরে লিখেছিলেন ফ্যান ই বলে এক ঐতিহাসিক, লিখেছিলেন হৌ হানসু অর্থাৎ পরবর্তী হান বংশের ইতিহাস। এছাড়া মা তুয়ান লিন বলে একজন রাইটার লিখেছিলেন বিশ্বকোষ। এছাড়া রয়েছে ইউরোপীয় বিবরণীকারদের বিবরণ। অনেক ইউরোপীয় পর্যটক এই সময় তারা গ্রিক দেশ থেকে আসেন মধ্য এশিয়ায়, এসে কুষাণ বংশ সম্পর্কেও তারা অনেক বিবরণ লিখে গেছেন। যেমন স্ট্রাবো, যেমন জাস্টিন, যেমন রয়েছে বর্দে সাজিস, যেমন রয়েছে মার্সেলাইনুস। তা এনাদের লেখা থেকেও আমরা কুষাণ যুগের ইতিহাস জানতে পারি। এছাড়া ভারতে অনেক ঐতিহাসিক উপাদান রয়েছে, যেমন বৌদ্ধ সাহিত্য রয়েছে। অশ্বঘোষ বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত, তিনি লিখেছিলেন বুদ্ধ চরিত। সেই বুদ্ধ চরিত থেকেও আমরা কনিষ্কের অনেক ইতিহাস জানতে পারি। এছাড়া কনিষ্কের সময়ের এক বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন নাগার্জুন, দার্শনিকও বলা যায়। তিনি লিখেছিলেন মাধ্যমিক সূত্র। এই মাধ্যমিক সূত্র থেকেও তার সম্পর্কে ইতিহাস আমরা জানতে পারি, মানে কনিষ্কের সম্পর্কে। এছাড়া কনিষ্কের রাজত্বকালে অনেক ব্রাহ্মী বা খরষ্ঠী ভাষায় অনেক শিলালিপি লেখা হয়, যেগুলো থেকেও তার সম্পর্কে জানা যায়। এছাড়া কনিষ্কের সময়ে ভারতে এক বিশেষ শিল্প রীতির বিকাশ ঘটে, যার নাম গান্ধার শিল্প। এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি আমি গান্ধার নিয়ে। সেই গান্ধার শিল্পকলা থেকেও কুষাণ সম্রাট কনিষ্কের ইতিহাস জানা যায়। তাহলে দেখো অনেক সোর্স রয়েছে কুষাণদের ইতিহাস জানার জন্য। সুমা কিয়েনের সিচি, প্যানকুয়ের লেখা সিয়েন হানসু, ফ্যান ইর লেখা হৌ হানসু, মা তোয়ানের লিনের লেখা বিশ্বকোষ, ইউরোপীয় পর্যটক হিসেবে স্ট্রাবো, জাস্টিন, বর্দে সাজিস, মার্সেলাইনুস, সৈনিক গ্রন্থ মানে বৌদ্ধ গ্রন্থ বুদ্ধ চরিতের অশ্বঘোষ, নাগার্জুনের মাধ্যমিক সূত্র, ব্রাহ্মী খরষ্ঠী বিভিন্ন শিলালিপি এবং গান্ধার শিল্পকলা, এগুলো থেকে আমরা কুষাণ যুগের ইতিহাস জানতে পারি। সেই আলোকে আমাদের মূল আলোচনা হবে। এবার আমরা আলোচনা করব যে এই কুষাণ সম্রাট কনিষ্ক যে রাজ্য বিস্তার করেছিলেন, তার সেই রাজ্য জয় বা তার সাম্রাজ্য কত বড় ছিল। তিনি একাধিক অঞ্চল জয় করেছিলেন, একজন দিগ্বিজয়ী বীর বলা যায় তাকে। তো সেই তার রাজ্যটা বা তার সাম্রাজ্যের মধ্যে কোন কোন অঞ্চল ছিল, সেই বিষয়টা নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো, কনিষ্ক উত্তরাধিকার সূত্রে সম্রাট হন, কারণ তার পিতা ছিলেন ভীমকদফিসেস। তা ভীমকদফিসেসের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অধীশ্বর হয়েছিলেন কনিষ্ক। ফলে উত্তরাধিকার সূত্রে তিনি একটি সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। সেই সাম্রাজ্যটি ছিল ভারতের সিন্ধু অঞ্চল, পাঞ্জাব অঞ্চল, কাশগড়, খোটান, এই অংশ জুড়ে কিন্তু তার রাজত্ব ছিল। তা এই অংশটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এছাড়া তিনি ব্যাকট্রিয়া, পার্থীয়, আফগানিস্তান, এই অংশগুলো উত্তরাধিকার সূত্রে পান। এছাড়া কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের পণ্ডিত কলহন লিখেছিলেন রাজতরঙ্গিনী। সেই গ্রন্থ থেকে জানা যায় যে কনিষ্ক কাশ্মীর জয় করেছিলেন, গাঙ্গেয় উপত্যকা জয় করেছিলেন। হিউয়েন সাং এর লেখা থেকে জানা যায় যে কনিষ্ক গান্ধার অঞ্চল জয় করেছিলেন, পুরুষপুর জয় করেছিলেন। পুরুষপুর ছিল কনিষ্কের কিন্তু রাজধানী, পুরুষপুর বা পেশোয়া। এছাড়া চীন ও তিব্বতীয় উপাদান থেকে আমরা জানতে পারি যে অযোধ্যা, পূর্ব ভারতের পাটলিপুত্র এবং পূর্ব ভারত তার রাজ্যভুক্ত ছিল। আল বিরুনির লেখা থেকে আমরা জানতে পারি যে আফগানিস্তান, মধ্য এশিয়া, এই সব অঞ্চল কনিষ্ক জয় করেছিলেন। এবং শক রাজা ছিলেন নহপান। এই শক রাজা নহপানকে পরাজিত করে কনিষ্ক মালব, সৌরাষ্ট্র এই অঞ্চলটা জয় করেন।
ভিনসেন্ট আর্থার স্মিথ বলছেন কনিষ্ক কাশগড়, মধ্য এশিয়ার বিখ্যাত বিখ্যাত জায়গা কাশগড়, খোটান, ইয়ারখন্দ, সমরখন্দ, এইসব অঞ্চলগুলো তিনি কিন্তু জয় করেছিলেন এবং উত্তরপ্রদেশের সাচি, মথুরা তার রাজ্যভুক্ত ছিল। তবে তার রাজত্বের শেষ দিকে চৈনিক সম্রাট মানে চীনের সম্রাট হো তি তার এক সেনাপতি প্যানচাও, এই প্যানচাও এর কাছে পরাজিত হয়েছিলেন কনিষ্ক। এর ফলে মধ্য এশিয়া কনিষ্কের হাত ছাড়া হয়। মধ্য এশিয়া বলতে কোন অঞ্চল? কাশগড়, খোটান, পার্থীয়, ব্যাক্ট্রিয়, ইয়ারখন্দ, সমরখন্দ, এই মধ্য এশিয়া অঞ্চলটা কনিষ্কের হাত ছাড়া হয় চীনের সেনাপতি প্যানচাওর কাছে পরাজিত হওয়ার ফলে। কিন্তু এই অংশ বাদ দিলেও ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল, গাঙ্গেয় উপত্যকা, কাশ্মীর, অযোধ্যা, পাটলিপুত্র, পূর্ব ভারত, সাচি, সারনাথ, উত্তর ভারতে গান্ধার, পেশোয়া, মধ্য এশিয়া আফগানিস্তান, সিন্ধু, পাঞ্জাব, এটা মানে পশ্চিম দিকে সৌরাষ্ট্র, মালব, এক বিস্তীর্ণ অঞ্চলের অধিপতি হয়েছিলেন কনিষ্ক। কিছুটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, কিছুটা তিনি জয় করেছিলেন। এই ছিল তার রাজ্য বা সাম্রাজ্য বিস্তার। এবার একটা বিষয় আলোচনা করব যে তার রাজনৈতিক গুরুত্বটা কি এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ তোমরা একটু আগে যাও, দেখো মৌর্য যুগের কথা ভাবো। মৌর্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়, সেই খ্রিস্টপূর্ব মানে 187 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের পতন হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে পতন হচ্ছে মৌর্য বংশে। আর কুষাণ বংশ প্রতিষ্ঠিত হচ্ছে খ্রিস্টীয় 100 শতাব্দীতে, 78 খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্টীয় 100, মানে মাঝে রয়েছে প্রায় 300 বছর। এই 300 বছর কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাস অন্ধকার। মানে ভারতে কোনো ঐক্য নেই, রাজনৈতিক ঐক্য নেই, কোনো কেন্দ্রীভূত শক্তি নেই। বিভিন্ন জাতি, শক, হুন, কুষাণ বা পার্থীয়, বিভিন্ন বৈদেশিক জাতি এই সময় ভারতবর্ষ আক্রমণ করেছে এবং শক জাতি আক্রমণ করেছে, ভারতবর্ষকে অশান্ত করে তুলেছে। রাজনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি চলেছে এই 300 বছর। কোন দেশে কোনো শান্তি শৃঙ্খলা নেই, শান্তি নেই। কিন্তু মৌর্য যুগের পরে, এই 300 বছর পরে গিয়ে কনিষ্ক সারা ভারতে একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেন, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, সুন্দর একটা সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, একটা জাতীয় সাম্রাজ্য তৈরি করেন। এটাই তার রাজনৈতিক গুরুত্ব। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব যে কনিষ্ক বিখ্যাত কি জন্য। কনিষ্ক বিখ্যাত কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য। যেমনটা অশোক বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের জন্য, কারণ বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেন, এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দূর দেশে তিনি দূত পাঠান, দেশের মধ্যে কর্মচারী নিয়োগ করেন, একাধিক শিলালিপি খোদাই করেন, বৌদ্ধ ধর্মের জন্য বিহার, স্তূপ, চৈত্য, মহাবিহার, অনেক কিছু তৈরি করেছিলেন। অশোক তো 84,000 বৌদ্ধ স্তূপ তৈরি করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। মানে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক বিখ্যাত হয়ে আছে এক কথা। কনিষ্ক সেই রকমটাই করেছিলেন। কনিষ্ক বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষ তার সংস্পর্শে আসার পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি বিভিন্ন দেশে দূত পাঠান এবং তারই উদ্যোগে, মানে কনিষ্কের উদ্যোগে, বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে চীন, তিব্বত, মঙ্গোলিয়া, জাপান, কোরিয়া, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তিনি মহাকাশ্যপ এবং ধর্মরত্ন নামে 2 বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতকে চীন দেশে পাঠিয়েছিলেন এবং চীনের ইতিহাস থেকে জানা যায় যে চীন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন প্রথম এই মহাকাশ্যপ।
এটা নিয়ে অনেক সিনেমাও আছে দক্ষিণ ভারতে। এছাড়া কনিষ্ক ভারতবর্ষের ভিতরে বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহার, বৌদ্ধ স্তূপ, বৌদ্ধদের জন্য গুহা এসব কিন্তু তৈরি করেছিলেন অসংখ্য। রাজধানী যেটা ছিল পুরুষপুর, সেই পুরুষপুরেও তিনি একটা মহাবিহার তৈরি করেছিলেন, যাকে বলা হয় কুন্তলা বনবিহার। এই কুন্তলা বনবিহার খুবই কারুকার্যময় একটি বিহার। এই বিহারটি নির্মাণ করেন সেই সময়কার পৃথিবী বিখ্যাত স্থপতি অ্যাজেসিলাস। এই অ্যাজেসিলাসকে দিয়ে রাজধানী পুরুষপুর বা পেশোয়ারে কনিষ্ক এক বিশাল আকৃতির বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন এবং বিভিন্ন দেশে দূত পাঠিয়েছিলেন। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। এই কারণে ডক্টর ভিনসেন্ট আর্থার স্মিথ বলেছেন যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ও বৌদ্ধ ধর্মের প্রচার, যেটা এর আগে অশোক করেছিলেন, ঠিক এই কাজ দুটো করার জন্য বৌদ্ধ ধর্মের প্রচার এবং বৌদ্ধ ধর্মের প্রসার বা পৃষ্ঠপোষকতা, এগুলো করার জন্য কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। এছাড়া ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট গ্রন্থে বলেছেন যে শাক্যমুনি কে ছিলেন? গৌতম বুদ্ধকে বলা হতো শাক্যমুনি, কারণ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, তাই তাকে বলা হয় শাক্যমুনি। তা কনিষ্ক একজন বিরাট বড় সাম্রাজ্য বিজেতা ছিলেন, কিন্তু তার সেই সাম্রাজ্য বিজেতা অপেক্ষা তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন বা বিখ্যাত হয়েছিলেন শাক্য মুনির ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্য। এটা একটা বিখ্যাত উক্তি। এই উক্তি ধরে আগে পুরনো সিলেবাসে প্রশ্ন আসতো যে এটাকে তোমরা ব্যাখ্যা করো, কেন এমনটা বলা হচ্ছে কনিষ্ক সম্পর্কে যে তিনি সাম্রাজ্য বিজেতা অপেক্ষা তিনি বিখ্যাত শাক্য মুনির ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্য। মানে কনিষ্ক সম্পর্কে প্রশ্ন এভাবে ইনডিরেক্ট আসতো। তাই হেমচন্দ্র রায়চৌধুরী এই বক্তব্য রেখেছেন তার কনিষ্ক সম্পর্কে, আর ভিনসেন্ট স্মিথ তাকে সরাসরি বলেছেন দ্বিতীয় অশোক। তিনি বৌদ্ধ ধর্মের জন্য এতটাই করেছিলেন। তবে তিনি কিন্তু গোড়া ছিলেন না যে তিনি শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বলে অন্যান্য ধর্মকে তিনি মানে সুনজরে দেখেননি, এটা কিন্তু নয়। তিনি ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। তিনি পার্সি, গ্রিক, তার রাজ্যের মধ্যে যারা যারা থাকতো, পার্সি, গ্রিক, হিন্দু দেবদেবীদের প্রতিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। অর্থাৎ তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু এক শাসক। তবে তার রাজত্বকালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ধর্মের ক্ষেত্রে, সেটি হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংগীতি, অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী পুরুষপুর বা পেশোয়ায়। অনেকে বলছে এটা জলন্ধরে হয়েছিল, পাঞ্জাবের জলন্ধরে। দেখো, বৌদ্ধ ধর্মের ইতিহাস দেখলে বোঝা যায় যে মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। অশোকের সময়ও কিন্তু একটা হয়েছিল পাটলিপুত্রে, তার আগে হয়েছিল বৈশালীতে, তার আগে রাজগৃহে, এরকম 4টি হয় এবং শেষে হয় কনিষ্কের রাজত্বকালে জলন্ধরে। কেন হয় তার একটা কারণ, কারণ এই সময় বৌদ্ধ ধর্মের মধ্যে অন্তবিরোধ দেখা দেয়। গৌতম বুদ্ধের মূর্তি পূজা করা হবে না হবে না, এটা নিয়ে বৌদ্ধদের মধ্যে একটা মতানৈক্য ঘটে এবং এই বিষয়কে সামনে রেখে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনিষ্ক চেয়েছিলেন বৌদ্ধদের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে তার অবসান ঘটুক, অর্থাৎ তিনি একটা মীমাংসা করতে চেয়েছিলেন। সেই মীমাংসার উদ্দেশ্যে এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন কনিষ্ক। এবং এখানে বৌদ্ধ ধর্ম 2টি অংশে ভাগ হয়, একটি মহাযান আর একটি হীনযান। মহাযানেরা গৌতম বুদ্ধের মূর্তি পূজা করতেন এবং হীনযানরা কোন রকম মূর্তি পূজা করতেন না, নিরাকার ঈশ্বরের উপাসনা করতেন। তবে কনিষ্কের রাজত্বকালে মহাযান বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেওয়া হয় এবং এই যে সম্মেলন,
এই সম্মেলনের সিদ্ধান্তগুলি এবং ত্রিপিটক, বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, যে ত্রিপিটকের বিভিন্ন সূত্র এখানে সংকলন করা হয়। মহাবিভাষা বলে একটা গ্রন্থ এখানে বসুমিত্রের সভাপতিত্বে মহাবিভাষা গ্রন্থটি সংকলিত হয়। তাই চতুর্থ বৌদ্ধ সম্মেলন তার কনিষ্কের সময় আহ্বান করা হয়। বৌদ্ধ ধর্মের জন্য একাধিক পদক্ষেপ নেন, দেশের ভিতরে দেশের বাইরে সবকিছু মিলেমিশে বৌদ্ধ ধর্মের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাকে দ্বিতীয় অশোক বলা হয়। শাক্যমুনির ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। অর্থাৎ কনিষ্ক সম্পর্কে আলোচনা করতে গেলে যেমনটা তার রাজ্য জয় সম্পর্কে আলোচনা করতে হবে, পাশাপাশি তার ধর্ম নিয়েও কিন্তু আলোচনা করতে হবে। এবার আসি সাংস্কৃতিক যে গুরুত্ব। সাংস্কৃতিক গুরুত্ব বলতে সংস্কৃতির মধ্যে কি কি পড়ে? সাহিত্য পড়ে, শিল্পকলা পড়ে, স্থাপত্য পড়ে, ভাস্কর্য পড়ে। তা প্রথমে আলোচনা করব আমরা সাহিত্য নিয়ে। তো দেখো, কনিষ্কের রাজত্বকালে দেশের মধ্যে অনেক সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেন। এছাড়া কনিষ্ক নিজে এই সাহিত্য, দর্শন, শিল্প, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিলেন। তার রাজসভায় অনেক জ্ঞানীগুণী পণ্ডিত থাকতেন। যেমন বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষ ছিলেন। অশ্ব ঘোষ লিখেছিলেন বুদ্ধ চরিত, এছাড়া লিখেছিলেন সূত্রালঙ্কার, সারিপুত্ত প্রকরণ, বজ্রসূচি। এগুলো বিখ্যাত বিখ্যাত গ্রন্থ যেগুলো অশ্ব ঘোষ লিখেছিলেন। এবং এই অশ্ব ঘোষ ছিলেন কনিষ্কের রাজ দরবারের এক প্রধান ব্যক্তি। এছাড়া দার্শনিক ছিলেন নাগার্জুন, যিনি লিখেছিলেন মাধ্যমিক সূত্র, প্রজ্ঞা পারমিতা শত সহস্রিকা। কনিষ্কের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম মাথর, তিনি নিজে একজন বড় পণ্ডিত ছিলেন। এছাড়া আর এক পণ্ডিত ছিলেন বসুমিত্র, যার সভাপতিত্বে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। সেই সময়কার পৃথিবী বিখ্যাত স্থপতি অ্যাজেসিলাস, এই অ্যাজেসিলাস তার রাজ দরবারেতেই ছিলেন। তা দেখা যায় যে তার সময়ে অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক তার রাজসভায় ছিল। তার সময় দেশে জন্মগ্রহণ করেছিলেন। তার সময় একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন ভাস, তিনি লিখেছিলেন স্বপ্ন বাসব দত্তা। তো এরকম বিভিন্ন গ্রন্থের কথা আমরা জানতে পারি। এছাড়া কনিষ্কের সময়ে বিভিন্ন যে বিদেশি পর্যটক তার রাজসভায় আসেন, সেটাও আমরা জানি কম বেশি। তো এইভাবে সাহিত্যের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে কনিষ্কের রাজত্বকালে। এবার আলোচনা করব যে বৈদেশিক যোগাযোগ, অর্থাৎ তার বিদেশ নীতি। কনিষ্কের রাজত্বকালে বিদেশের অনেক শক্তির সাথে কুষাণদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। কুষাণ রাজ কনিষ্ক চীনের সম্রাটের সাথে, রোমের সম্রাটের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এবং এক্ষেত্রে রোমান সম্রাট ট্রোজান, এই ট্রোজানের সাথে কনিষ্ক দূত বিনিময় করেন। এছাড়া মধ্য এশিয়ার বিভিন্ন অংশে সাথেও তার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। চীন, তিব্বতের সাথেও তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তার সময়ের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারত রোম বাণিজ্য। এই যে ভারত রোম বাণিজ্যের কথা বলা হয়, এটা একটা প্রশ্ন তোমাদের। সেই ভারত রোম বাণিজ্য কিন্তু মূলত চলেছিল যখন রমরমা চলেছিল, সেটা কিন্তু এই কনিষ্কের সময়। রোমান এক ঐতিহাসিক প্লিনি তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ভারতের সাথে রোমের বাণিজ্য এত বেশি পরিমাণে চলছে, যার ফলে রোমান স্বর্ণমুদ্রা সব ভারতে চলে আসছে। এই কারণে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। এই দুঃখ প্রকাশ থেকে বোঝা যায় যে ভারতের সাথে রোমের কি পরিমাণ বাণিজ্য এখানে চলত। দেখো, এখানে একটা প্রশ্নের মধ্যে আমাদের একটা পার্ট আছে, অর্থনৈতিক গুরুত্বটা কি। কনিষ্ক যে ভারতবর্ষে রাজত্ব করছেন, এর অর্থনৈতিক গুরুত্ব কি? এর অর্থনৈতিক গুরুত্ব একটাই, এই ভারত রোম বাণিজ্য। তখন চীন দেশের রেশম
পৃথিবী বিখ্যাত ছিল। চীনের রেশম মধ্য এশিয়া হয়ে ইউরোপে রপ্তানি করা হতো, অর্থাৎ যে পথ দিয়ে রেশমটা যেত সেই পথের নাম ছিল রেশম পথ, বা যাকে বলা যায় সিল্ক রুট। এই সিল্ক রুট ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে সিন্ধু অঞ্চলের উপর দিয়েই কিন্তু গিয়েছিল, অর্থাৎ কনিষ্কের রাজ্যের ভিতর দিয়েই গিয়েছিল। সিন্ধু, নিম্ন সিন্ধুর একটি জায়গা আছে যার নাম সেনতু। সেনতু, এই সেনতু বন্দর ছিল একটা, এটা সিন্ধুর একটা বন্দর, সিন্ধু নদীর একটা বন্দর। এই সেন্তুর ওপর দিয়ে গিয়েছিল এই রেশম পথ। তা কনিষ্ক প্রথমে কিন্তু এই জায়গাটা দখল করেননি, পরে তিনি লক্ষ্য করেন যে এই অঞ্চল দিয়ে বাণিজ্য পথ গেছে, সিল্ক রুট গেছে, তাই এই অঞ্চলটা যদি তিনি জয় করেন তাহলে এই সিল্ক রুটের উপরে তিনি ট্যাক্স বসাতে পারবেন, কর আরোপ করতে পারবেন এবং তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে পড়বেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই নিম্ন সিন্ধুর এই সেন্তু জায়গাটি দখল করেন এবং যে সিল্ক পথে যে বাণিজ্য হতো সেই বাণিজ্যের উপরে কর আরোপ করেন এবং অর্থনৈতিক দিক দিয়ে তিনি শক্তিশালী হন। তাহলে এখানে রাজনীতির সাথে অর্থনীতি মিলে যাচ্ছে। তাই কুষাণ যুগের পরে একটি প্রশ্ন হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন, কুষাণ শাসনের রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্ব কি, বা রাজনীতি অর্থনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিল, বা অর্থনীতি রাজনীতির সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল। এটা কিন্তু সম্পূর্ণ সেপারেট একটি কোশ্চেন। তো সেই বিষয়টা এখানে এটাই যে তিনি অর্থনৈতিক উদ্দেশ্যে এই রাজনৈতিক অভিযান করেছিলেন সেন্তু অঞ্চলে কনিষ্ক, এবং এই সিন্ধু অঞ্চলটা জয় করেছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া, সিল্ক রুটের উপরে নিয়ন্ত্রণ স্থাপন করা। তা যাই হোক, এই পর্বে বৈদেশিক বিভিন্ন দেশের সাথে কনিষ্কের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর যেটা দেখা যায় যে তার কনিষ্কের উপরে আলোচনা করতে গেলে যা যা মূল বিষয় সেগুলো আমি তোমাদের সামনে বললাম। প্রথমে আলোচনা করতে হবে যে কোন কোন উপাদান থেকে তার সম্পর্কে আমরা জানতে পারি, তিনি কবে সিংহাসনে বসছেন, তারপরে তার রাজ্য বিস্তার বা রাজ্য জয়, তারপর বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার সমস্ত অ্যাক্টিভিটিস, তারপরে সাহিত্যের ক্ষেত্রে কি কি অগ্রগতি ঘটছে, তারপরে শিল্পকলার ক্ষেত্রে কি কি অগ্রগতি ঘটছে। দেখো, শিল্পকলাটা বলতে হবে, এখনো বলা হয়নি। কনিষ্কের সময়ে ভারতবর্ষে 4টি শিল্পকলার বিকাশ ঘটে। গান্ধার, সারনাথ, অমরাবতী, মথুরা। এর মধ্যে গান্ধার আর মথুরা তোমাদেরকে পড়তে হবে। তাই এই 4টি অংশে আলাদা আলাদা শিল্পরীতি গড়ে উঠেছিল এবং গান্ধার শিল্প ছিল এর মধ্যে শ্রেষ্ঠ। তবে গান্ধার শিল্পের উপরে গ্রিক দেশের আর রোম দেশের প্রভাব পড়েছিল। তাই এখানে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেছিলেন যে গ্রিক শিল্পের যিনি শিল্পী, যে শিল্পীর হাত দুটি ছিল গ্রিক দেশের, কিন্তু তার হৃদয় ছিল ভারতীয়। তা যাই হোক, গান্ধার শিল্প সম্পর্কে একটা ভিডিও ক্লাসের আগে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে গান্ধার শিল্পটা কি। তা গান্ধার শিল্পের হাত ধরে গ্রিক দেশের সাথে, রোম দেশের সাথে কনিষ্কের বা কুষাণ সাম্রাজ্যের কিন্তু একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। তা কুষাণ সম্রাট কনিষ্ক যতদিন রাজত্ব করেন দেশের মধ্যে একটা সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন, দেশের মধ্যে শান্তি স্থাপন করেন। মৌর্য বংশের পতনের পর দেশে যে বিশৃঙ্খলা চলেছিল সেই বিশৃঙ্খলার অবসান ঘটান কনিষ্ক এবং একটা সর্বভারতীয় জাতীয় সাম্রাজ্য তিনি স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পর বাশিষ্ক, হুবিষ্ক, দ্বিতীয় কনিষ্ক, এরকম বিভিন্ন সম্রাটরা, কুষাণ বংশের সম্রাটরা রাজত্ব করেন, কিন্তু তার মতো দক্ষ, যোগ্য এবং সমরকুশলী সংগঠক সম্রাট কুষাণদের আর কেউ কিন্তু আসেনি। এই কারণে কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয়। তার মৃত্যুর পর বা তার দুর্বল বংশধরদের রাজত্বকালে
পার্থিয়ান, হুন, শক বা এখানে গুপ্ত, এদের আক্রমণে এই কুষাণ বংশ ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গায় মাথা চাড়া দিয়ে ওঠে গুপ্ত বংশ। তো এই ছিল কুষাণ সম্রাট কনিষ্কের উপরে সংক্ষিপ্ত আলোচনা। মোটামুটি বেসিক বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। এর যে 20 নম্বরের অ্যান্সার, 1000 ওয়ার্ডের যে অ্যান্সার, সে অ্যান্সার উৎকৃষ্ট কোয়ালিটির অ্যান্সার এবার তোমাদের সামনে আমি আলোচনা করছি। হিস্ট্রি অনার্স বা জেনারেল 3rd সেমিস্টার, ডিএসসিসি 3, এমডিসি 3 বা সিসি 3। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব লেখো, মার্কস 20। দ্বিতীয় কথফিসেসের মৃত্যুর পর জনৈক প্রথম কনিষ্ক কুষাণ সিংহাসনে আরোহণ করেন। প্রথম কনিষ্ক নিঃসন্দেহে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। দ্বিতীয় কথফিসেসের সঙ্গে তার সম্পর্কের সূত্র জানা যায় না। কনিষ্ক তার নামের সঙ্গে তার পূর্বসূরিদের কথফিসেস উপাধিও ব্যবহার করেননি। এ কারণে কেউ কেউ দেখাতে চান যে কুজুল বা ভীম কথফিসেস প্রতিষ্ঠিত কুষাণ রাজবংশ থেকে কনিষ্ক প্রতিষ্ঠিত রাজবংশ স্বতন্ত্র। কিন্তু অধুনা আফগানিস্তানে আবিষ্কৃত রবাত্মক লেখ পর্যালোচনা করে ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে কনিষ্কের সহযোগী শাসক তথা উত্তরসূরি বাশিষ্ক কুজুল কথফিসেসের বংশধর ছিলেন। অতএব কনিষ্ক কথফিসেসের বংশের উত্তরাধিকারী ছিলেন। প্যারা করে দেখো, কুষাণ যুগের প্রধান ঐতিহাসিক উপাদান হলো চৈনিক সাহিত্য। এগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো সুমাকিয়েন রচিত শি চি, প্যান কু রচিত সিয়েন হানসু, ফ্যান ই রচিত হৌ হানসু, মাতওয়ান লিন রচিত বিশ্বকোষ প্রভৃতি। এছাড়া ইউরোপীয় বিবরণকারীদের মধ্যে স্ট্রাবো জাস্টিন, বর্দে সাজিস, মার্সেলাইনুস প্রমুখের রচনাও কুষাণ যুগ সম্পর্কে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। বৌদ্ধ সাহিত্যের মধ্যে অশ্বঘোষের বুদ্ধচরিত, নাগার্জুনের মাধ্যমিক সূত্র ছাড়াও আর্মেনীয় কিছু গ্রন্থ এ সময় ইতিহাস রচনার ক্ষেত্রে জরুরি উপাদান। সর্বোপরি ব্রাহ্মী ও খরষ্ঠী লিপিতে খরষ্ঠী ভাষায় উৎকীর্ণ লেখসমূহ ও ব্যাক্ট্রিয় পদ্ধতিতে উৎকীর্ণ বহু শত মুদ্রা এ সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান। কুষাণ শাসকদের পৃষ্ঠপোষণায় তৈরি গান্ধার শিল্প, স্থাপত্য ও কুষাণ যুগের সাংস্কৃতিক ইতিহাস জানার ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদান। প্যারা করে কনিষ্কের সিংহাসন আরোহণ কাল এক বিতর্কিত বিষয়। এ ব্যাপারে ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 58 অব্দ থেকে শুরু করে 248 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যবর্তী বিভিন্ন সময় নির্দেশ করে থাকেন। বহুকাল আগে ফার্গুসন, র্যাপসন ও ওল্ডেনবার্গ প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতগণ কনিষ্কের সিংহাসন আরোহণ কাল 78 খ্রিস্টাব্দ নির্ধারণ করেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী এই সময়টিকেই কনিষ্কের সিংহাসন আরোহণের সময় বলে অভিমত প্রকাশ করেছেন। ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার রাইস অ্যান্ড ফেল অব দ্য কুষাণ এম্পায়ার গ্রন্থে মুদ্রাতত্ত্বের সাহায্যে দেখাতে চেয়েছেন যে কনিষ্কের পূর্বসূরি দ্বিতীয় কথফিসেস তার মুদ্রায় যে ধরনের ছাপ বা নকশা ব্যবহার করেছিলেন তা দেখে পরবর্তী কুষাণ সম্রাট হিসেবে কনিষ্কের রাজত্বকাল প্রথম শতাব্দীর তৃতীয় ভাগের আগে নির্দেশ করা যায় না। উপরন্তু ঐতিহাসিকরা দেখাতে চেয়েছেন যে 78 খ্রিস্টাব্দে কুষাণদের আমলে যে শকাব্দ সূচিত হয় তার প্রবর্তক ছিলেন কনিষ্ক। ভারতের শকরাই প্রথম বিদেশি শাসক হিসেবে বিভিন্ন সময়ে শক বর্ষের ব্যবহার করেন। বিচ্ছিন্নভাবে ব্যবহৃত এই শক বর্ষকে স্থায়ী রূপ দিতে এবং নিজের ক্ষমতাকে তুলে ধরতে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে তার সিংহাসন আরোহণ পর্ব উপলক্ষে শকাব্দ প্রতিষ্ঠা করেন। প্যারা করে দেখো এবার তার রাজ্য জয়। কনিষ্ক উত্তরাধিকার সূত্রে আফগানিস্তান, সিন্ধু, পাঞ্জাব, ব্যাক্ট্রিয় ও পার্থিও লাভ করেন। সিংহাসনে বসার পর কনিষ্ক কাশ্মীর ও গাঙ্গেয় উপত্যকায় কুষাণ আধিপত্য প্রতিষ্ঠা করেন বলে কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায়। তিনি কাশ্মীরে বহু সৌধ ও কনিষ্কপুর নামে একটি নগরের প্রতিষ্ঠা করেন। হিউয়েনসাংয়ের মতে গান্ধার ও পুরুষপুর, আবার চীনা ও তিব্বতীয় উপাদান অনুসারে অযোধ্যা, পূর্ব ভারত ও পাটলিপুত্র তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অল বেরুনির মতে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল কনিষ্কের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। শক রাজ্য নহপানকে পরাজিত করে তিনি মালব ও সৌরাষ্ট্র অধিকার করেন। ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে কনিষ্ক মধ্য এশিয়ার কাজগড়, খোটান, ইয়ারখন্দ ও সমরখন্দ জয় করেন। তিনি উত্তরপ্রদেশের সাঁচি ও মথুরা দখল করেন। মগধের কিছু স্থানও তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হয়। কনিষ্ক তার রাজত্বের শেষ দিকে চীনা সম্রাট হো তির সেনাপতি প্যান চাও এর কাছে পরাজিত হন।
ফলে তার মধ্য এশিয়ার সাম্রাজ্য হাতছাড়া হয়। সম্ভবত 20 শতাব্দে অর্থাৎ 78+20 শতাব্দ মানে 98 খ্রিস্টাব্দে কনিষ্কের মৃত্যু ঘটে। প্যারা করে দেখো, কুষাণ সাম্রাজ্য এক ভারতীয় সাম্রাজ্য থেকেও মূলত একটি মধ্য এশীয় সাম্রাজ্য হিসেবে চিহ্নিত। কনিষ্কের আমলে সাম্রাজ্য বিস্তারের সূত্রে ভারতের বিভিন্ন অংশ এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় মাত্র। আপাত দৃষ্টিতে ভারতীয় উপমহাদেশে কুষাণদের রাজ্য জয়ের মূল প্রেরণা ছিল রাজনৈতিক। মানে এই প্যারাতে আমরা কনিষ্কের রাজত্বের যে রাজনৈতিক গুরুত্ব সেটা নিয়ে এই প্যারাতে আলোচনা করছি। ভারতে কুষাণদের এই জয় ইন্দো গ্রিক ও ইন্দো পার্থীয় আধিপত্যের পরিবর্তে কুষাণ আধিপত্যের সূচক হয়ে দাঁড়ায়। ভারতে কুষাণ প্রশাসন বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়। এদেশে তারাই প্রথম দ্বৈত শাসন ব্যবস্থার নজির স্থাপন করেন। দ্বৈত শাসন মানে সম্রাট এবং সম্রাটের পুত্র একসাথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হন, তাকে বলে দ্বৈত শাসন। কুজুল কদফিসেস থেকে শুরু করে কনিষ্ক সকলেই স্বৈরাচারী শাসক হওয়া সত্ত্বেও নিজেরা সহযোগী শাসক নিয়ে শাসন পরিচালনা করতেন। পরবর্তী কুষাণরাও এই প্রথা মেনে চলেন। মূলত উত্তরাধিকারী সম্রাটকে সুযোগ্য শাসক হিসেবে গড়ে তোলার জন্যই সম্ভবত এই প্রথার উদ্ভব ঘটে। কেউ কেউ মনে করেন কুষাণদের দেখা দেখি দক্ষিণ ভারতের সাতবাহন শাসকরাও প্রশাসনে সহযোগী শাসকের প্রথা চালু করেন। প্যারা করে দেখো, কনিষ্কের আমলে কুষাণ সাম্রাজ্যকে কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়। এই সমস্ত বিভাগে পল্লব শাসনের মতোই ক্ষত্রপ ও মহাক্ষত্রপরা শাসন কার্য চালাতেন। ক্ষত্রপগণ ক্ষেত্র বিশেষে বংশানুক্রমিক ক্ষমতা ভোগ করতেন। কনিষ্কের আমলে সারনাথ লেখ থেকে জানা যায় যে ক্ষত্রপ খরপল্লন ও ক্ষত্রপ বনস্পার যৌথভাবে কুষাণ সাম্রাজ্যের পূর্বাঞ্চল শাসন করতেন। এরা সম্ভবত পিতা ও পুত্র ছিলেন। এছাড়াও কনিষ্কের জেদা লেখতে ক্ষত্রপ লিয়াকা, মানিকিওয়ালা লেখতে বর্তমান রাওয়ালপিন্ড, ক্ষত্রপ বেশপাশি প্রমুখের উল্লেখ দেখে মনে হয় এরা যথাক্রমে কুষাণ সাম্রাজ্যের মেগা মানে মাওয়েস ও তক্ষশিলার প্রাদেশিক শাসক ছিলেন। পশ্চিম ভারতের মহাক্ষত্রপ চষ্টন, নহপান, রুদ্রদামন প্রমুখের বংশধররা অবশ্যই কুষাণদের আমলে প্রাদেশিক শাসনকর্তায় পরিণত হন। দূরবর্তী প্রদেশের শাসনকর্তারা স্বাভাবিক কারণেই অধিকতর স্বাধীনতা ভোগ করতেন। এদের অনেকেই এমনকি রাজন অভিধা গ্রহণ করতেন। চষ্টন ও নহপান ব্যতীত এরা সকলেই অবশ্য কুষাণ মুদ্রা ব্যবহারে বাধ্য হয়েছিলেন। কনিষ্কের আমলে রাজতান্ত্রিক পরিধির মধ্যে বেশ কিছু উপজাতি শাসিত প্রজাতন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই সমস্ত উপজাতির মধ্যে ভরতপুরের যৌধেয়, আগ্রার অর্জুনায়ন, সৌরাষ্ট্রের আভির, রাজস্থান অর্থাৎ মালবদের কথা সবিশেষ উল্লেখযোগ্য। কনিষ্কের আমলে রচিত সুই বিহার লেখতে যৌধেয়দের কনিষ্কের আধিপত্যাধীন বলে বর্ণনা করা হয়েছে। প্যারা করে দেখো, কনিষ্কের প্রশাসনে রাজা ছিলেন শাসকের দৈব সত্ত্বে বিশ্বাসী। অশোকের মতো কনিষ্ক নিজেকে দেব পুত্র বলে অভিহিত করতেন। এই প্রশাসনে সম্রাটের পরের স্থান ছিল মন্ত্রী পরিষদের। কনিষ্কের প্রধানমন্ত্রীর নাম ছিল মাথর। মন্ত্রী পরিষদে তার অন্যান্য পরামর্শদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অশ্বঘোষ, চরক, সংঘরক্ষা প্রমুখ। অশ্বঘোষ ছিলেন কনিষ্কের আধ্যাত্মিক গুরু, চরক ছিলেন রাজবৈদ্য, সংঘরক্ষা ছিলেন রাজপুরোহিত। সাম্রাজ্যের পরিচালনায় তিনি আত্মীয় স্বজনের উপর নির্ভর করতেন। সাম্রাজ্যের সেনাপতি পদটি কুষাণ রাজবংশের জন্য বাধা ছিল। প্রাদেশিক শাসনকর্তাদের সাহায্যকারী হিসেবে দণ্ডনায়ক পদটি তাই। প্রশাসনের সাধারণ স্তরে তিনি শক, কুষাণ এমনকি গ্রিকদেরও নিয়োগ করতেন বলে জানা যায়। তার প্রশাসনের সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। গ্রাম প্রধানকে বলা হতো গ্রামিক। তার আমলের রাজনৈতিক পরিকাঠামো শ্রেণী অথবা গিল্ডের প্রাধান্য লক্ষ্য করা যায়। গিল্ডের প্রধান কাজ ছিল সমকালীন যুগের বিভিন্ন পেশা ও ধর্মীয় দান সম্পর্কিত বিষয়ের তত্ত্বাবধান করা। সম্ভবত এ সময়েই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গিল্ডের অংশগ্রহণ শুরু হয়। প্যারা করে দেখো, কুষাণ সাম্রাজ্য বা কনিষ্কের সাম্রাজ্যের রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই প্যারাতে আমরা আলোচনা করব অর্থনৈতিক গুরুত্ব। হৌহানসু গ্রন্থ থেকে জানা যায় যে কুষাণদের সিন্ধু অঞ্চল সেন্তু জয়ের পেছনে ধনী ও সমৃদ্ধশালী হয়ে ওঠার প্রেরণা কাজ করেছিল। হৌহানসু গ্রন্থে বলা হয়েছে যে কুষাণদের সিন্ধু অধিকারের সময় সিন্ধুর সঙ্গে রোমের পূর্বাঞ্চলের নিয়মিত বাণিজ্য সম্পর্ক ছিল। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থেও এ বিষয়ে উল্লেখ পাওয়া যায়। প্লিনির ন্যাচারাল হিস্ট্রিতে উল্লেখ আছে যে 77 খ্রিস্টাব্দের মধ্যেই পাশ্চাত্য জগৎ ও ভারতের মধ্যে নতুন সমুদ্রপথ
আবিষ্কৃত হয়, কিন্তু এর ফলে সিন্ধু উপত্যকা তার গুরুত্ব হারায়নি। কুষাণদের আমলে অবশ্য নতুন নতুন বন্দর ভারত রোম বাণিজ্যে পণ্য সরবরাহের নতুন দিক উন্মোচিত করে। হৌ হান সু গ্রন্থে বলা আছে যে প্রথম কদফিসেসের কাবুল জয়ের পেছনে সেখানকার বাণিজ্যিক সমৃদ্ধি বড় কারণ হয়ে দেখা দেয়। তার আমলে প্রাপ্ত বেশ কিছু তাম্র মুদ্রায় ক্লোডিয়াস বা অগাস্টাসের মস্তক অঙ্কিত রোমক মুদ্রার প্রভাব লক্ষ্য করা যায়। পেরিপ্লাসে উল্লেখ আছে যে চীনা রেশম ও রেশমজাত পণ্য কুষাণ অধিকৃত ব্যাকটেরিয়ার মধ্য দিয়ে স্থলপথে বাড়ি গাজা অর্থাৎ ভৃগুকচ্ছ বা ব্রোচ ও সমুদ্রপথে দক্ষিণ ভারতে প্রেরণ করা হতো। এই সমস্ত তথ্য থেকে ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সিদ্ধান্ত করেছেন যে কুষাণদের সিন্ধু অঞ্চল জয়ের পিছনে শুধুমাত্র রাজনৈতিক অভিপ্রায় নয়, অর্থনৈতিক সমৃদ্ধির প্রশ্নটিও সক্রিয় ভূমিকা গ্রহণ করে। প্যারা করে প্রাচীন ভারতের সাংস্কৃতিক ইতিহাসে কুষাণদের পৃষ্ঠপোষণা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এ ব্যাপারে কুষাণ শ্রেষ্ঠ কনিষ্কের অবদান নিয়ে কোনো বিতর্ক নেই। হেমচন্দ্র রায়চৌধুরী লিখেছেন, কনিষ্কের খ্যাতি যত না বেশি তার রাজ্য বিজয়ের সঙ্গে জড়িত ছিল, তার চেয়ে বেশি ছিল শাক্যমুনির অর্থাৎ গৌতম বুদ্ধের ধর্মের পৃষ্ঠপোষণার প্রশ্নে। তিনি নিজে কবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। বৌদ্ধ ধর্ম গ্রহণের পূর্বে তিনি গ্রিক ধর্ম সহ হিন্দু ধর্মের নানা দেবদেবীও উপাসক ছিলেন। মনে করা হয় বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষের সংস্পর্শে আসার পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। হিউয়েনসাং আলবেরুনির বর্ণনা থেকে জানা যায় যে তিনি তার রাজধানী পুরুষপুরে, বর্তমান পেশোয়ার, এক বিশাল বৌদ্ধ মঠ বা চৈত্য নির্মাণ করেন। এই মঠটি আলোচ্য সময়ে বৌদ্ধ ধর্ম চর্চার সবচেয়ে বড় সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। প্যারা করে দেখো, সম্রাট অশোকের পদাঙ্ক অনুসরণ করে কনিষ্ক পার্থ নামের জনৈক বৌদ্ধ পণ্ডিতের পরামর্শ অনুযায়ী বৌদ্ধ ধর্মকে জটিলতা মুক্ত করতে কাশ্মীরে মতান্তরে জলন্ধরে বৌদ্ধ পণ্ডিতদের এক সম্মেলন আহ্বান করেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই সম্মেলন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি নামে খ্যাত। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির অন্যতম কাজ ছিল বৌদ্ধ ধর্ম সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংগ্রহ করে সেগুলি যথাযথ ব্যাখ্যা ও টিকা প্রস্তুত করা। বসুমিত্র এই সঙ্গীতির সভাপতি নিযুক্ত হন। অশ্বঘোষ হন সহসভাপতি। সঙ্গীতির যাবতীয় সিদ্ধান্ত একটি তাম্র শাসনে লিপিবদ্ধ করে কাশ্মীরের এক বৌদ্ধ স্তূপে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বৌদ্ধ ধর্ম এখানে দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে, এক হিনজান শাখা এবং দুই মহাযান শাখা। হিনজান পন্থীরা নির্বাণ লাভের প্রশ্নে থেরবাদ অর্থাৎ আদি বৌদ্ধ ধর্ম, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য প্রভৃতি অনুসরণের উপর জোর দেন। তারা অহৎ যান অর্থাৎ ব্যক্তি সাধনার পথই নির্বাণ লাভের অন্যতম পথ বলে মনে করতেন। কনিষ্ক স্বয়ং মহাযানপন্থী হয়ে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্মে পরিণত করেন। মহাযান ধর্মমত কনিষ্কের সুবাদে তিব্বত, মধ্য এশিয়া, চীন এমনকি জাপানেও বিস্তৃত হয়। পক্ষান্তরে হিনজান মতবাদ বর্তমান শ্রীলঙ্কা, মায়ানমার অর্থাৎ বার্মা, দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাধান্য লাভ করে। কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রচারে আত্মনিয়োগ করলেও বিভিন্ন ধর্মাচরণের ক্ষেত্রে অসহিষ্ণু ছিলেন না। গ্রিক, পার্সিক, সুমেরীয়, ভারতীয় বিভিন্ন দেবদেবী সম্পর্কে তার কৌতূহলের কথাও অজানা নয়। জৈন ধর্ম তার আমলেও পুনরায় প্রচারের আলো দেখে। প্রকৃত প্রস্তাবে তার আমলে বৌদ্ধ মূর্তির পাশাপাশি জৈন মূর্তিগুলির অবস্থান দুর্লভ নয়। প্যারা করে কুষাণ যুগ বিশেষত কনিষ্কের আমলে ধর্মভিত্তিক সাহিত্যের অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে কি অগ্রগতি হয় সেটি এই প্যারাতে। পাশাপাশি ধর্মনিরপেক্ষ সাহিত্যের প্রকাশ লক্ষ্য করা যায়। এই সময়ে নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, চরক প্রমুখ মনীষীগণ সাহিত্য রচনার ক্ষেত্রে এক যুগান্তর সৃষ্টি করেন। কনিষ্কের সমকালীন ব্যক্তি নাগার্জুন ছিলেন এক যুগন্ধর পুরুষ। তিনি একাধারে ছিলেন দার্শনিক ও বৈজ্ঞানিক। জন্মসূত্রে তিনি ছিলেন ব্রাহ্মণ, পরে বৌদ্ধ হন। এ কারণে তার সাহিত্য কর্মে বেদান্তের প্রভাব লক্ষ্য করা যায়। দক্ষিণের সাতবাহন রাজ্য তার কর্মকেন্দ্র ছিল। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট নাগার্জুনকে সাতবাহনদের বন্ধু বলেছেন। নাগার্জুন মাধ্যমিক বা শূন্যবাদ দর্শনের প্রবর্তক। তার রচিত প্রধান গ্রন্থ হল নিজের ব্যাখ্যা সহ মাধ্যমিক কারিকা। এছাড়া প্রজ্ঞাপারমিতা সূত্র নামে এক শাস্ত্র গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি লাভ করেন। কুষাণ যুগ তথা কনিষ্কের আমলের শ্রেষ্ঠ সাহিত্যিক হলেন অশ্বঘোষ। প্রকৃত প্রস্তাবে তিনি সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রথম প্রখ্যাত নাম। সংস্কৃত সাহিত্যে তিনি প্রথম নাট্যকার। তার রচিত নাট্য গ্রন্থগুলির মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য নাম বুদ্ধচরিত। এছাড়া তিনি রচনা করেন সারিপুত্ত প্রকরণ, সৌন্দরানন্দ, সূত্রলঙ্কার প্রভৃতি নাটক বিষয়ক গ্রন্থ। বুদ্ধচরিত গ্রন্থটি শুধুমাত্র বুদ্ধের জীবনী নয়, একই সঙ্গে বৌদ্ধ ধর্মের সহজ সরল ব্যাখ্যার নজির। সারিপুত্র মৌদ্গল্যায়নের বৌদ্ধ ধর্মে
দীক্ষিত হওয়ার ঘটনা অবলম্বনে রচিত সারিপুত্র প্রকরণ নাটকটি পরবর্তীকালের ভারতের নাট্যশাস্ত্রে বর্ণিত নাটকের প্রকরণ বা রীতি অনুযায়ী লিখিত। সুন্দরী ও নন্দ নামক নায়ক নায়িকার প্রেম কাহিনী নিয়ে লিখিত সুন্দরানন্দ কাব্যগ্রন্থটি নায়িকার প্রতি প্রেম ও বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্পর্কিত এক টানাপোড়েনের কাহিনী। অশ্বঘোষের অপর রচনা সূত্রালঙ্কার নামক কাব্যগ্রন্থটি সংস্কৃতে লেখা নানা উপাখ্যানের সংকলন। বসুমিত্র ছিলেন কনিষ্কের সংস্কৃত শিক্ষক তথা সভাকবি। বৌদ্ধ ধর্মের সারোৎসার নিয়ে তিনি রচনা করেন মহা বিভাষা গ্রন্থ। ভেষজ বিজ্ঞান ভিত্তিক সাহিত্য এই সময় বিশেষ উন্নতি লাভ করে। ঐতিহ্য অনুসারে ভেষজ বিজ্ঞানী চরক ছিলেন কনিষ্কের চিকিৎসক। তার রচিত চরক সংহিতা ভেষজ বিজ্ঞানের এক অনুপম গ্রন্থ। প্যারা করে দেখো, কুষাণ শাসনের মূল কেন্দ্রবিন্দু পুরুষপুর অর্থাৎ পেশোয়ার, বামিয়ান, তক্ষশিলা প্রভৃতি অঞ্চলে কনিষ্কের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বহুতল বিশিষ্ট চৈত্য স্তূপ বিহার সংঘরাম নির্মিত হয়। তার আমলে পুরুষপুরে গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর যে বিশাল চৈত্য নির্মিত হয়, পরবর্তীকালে বিশ্বের শিল্প সমালোচকদের কাছে তা বিস্ময়ের উদ্রেকের কারণ হয়ে দাঁড়ায়। একাধিক চীনা পরিব্রাজকের বিবরণ থেকে জানা যায় যে এই চৈত্যটির মূল ভিতের উচ্চতা ছিল 150 ফুট। ভিত্তি 5টি স্তরে বিভক্ত ছিল। ভিত্তির উপর 13 তলা বিশিষ্ট 400 ফুট উঁচু কাষ্ঠ নির্মিত চৈত্যটি স্থাপিত ছিল। সবার উপরে ছিল সোনার পাতে মোড়া অনেকগুলি ছাতা সম্বলিত একটি লৌহ স্তম্ভ। সমগ্র স্থাপত্য কর্মটির মোট উচ্চতা ছিল 638 ফুট। কনিষ্কের আমলে তো বটেই, সমগ্র কুষাণ যুগের শিল্প স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো গান্ধার শিল্পরীতি। গান্ধার শিল্পরীতি গ্রিক, রোমান ও ভারতীয় শিল্প সুষমার সংমিশ্রণ। অর্থাৎ একে গ্রিক ও রোমান শিল্পরীতির প্রাধান্য থাকলেও ভারতীয় শিল্প চেতনার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন, গান্ধার শিল্পের হাত দুটি ছিল গ্রীসীয় কিন্তু হৃদয়টি ছিল ভারতীয়। গান্ধার শিল্পের মূল বিষয় ছিল বৌদ্ধ ধর্মের অনুষঙ্গ, তবে বুদ্ধ এখানে এক শীতল নিষ্প্রাণ সুদর্শন ব্যক্তি হিসেবে উপস্থিত। বৌদ্ধ ধর্মে আধ্যাত্মিকতার বিষয়টি এই শিল্পে অনুপস্থিত। গান্ধার শিল্পের চরম অভিব্যক্তি অবশ্য কনিষ্ক পরবর্তী যুগেই পরিলক্ষিত হয়। প্যারাগোর এটি শেষ প্যারা মূল্যায়ন। কনিষ্ক বহিরাগত হয়েও মহান ভারতীয় শাসকদের সঙ্গে এক আসনে বসার সমস্ত যোগ্যতা অর্জন করেন। মৌর্য বংশের পতনের পর ভারতের রাজনৈতিক ইতিহাসে যে অন্ধকারাচ্ছন্ন বাতাবরণের সৃষ্টি হয়, কনিষ্ক প্রায় একক প্রচেষ্টায় তা দূর করতে সক্ষম হন। ভারতীয় রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির জগতে এক উজ্জ্বল পরিমণ্ডল সৃষ্টিতে তার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। তার সবচেয়ে কৃতিত্ব ছিল এই যে সম্পূর্ণ ভিনদেশি সংস্কৃতির প্রতিনিধি হয়েও তিনি ভারতীয় জীবন দর্শন ও সংস্কৃতিকে আত্মস্থকরণ করতে সক্ষম হন বা আত্মীকরণ করতে সক্ষম হন। তার পৃষ্ঠপোষকতাতেই ভারতীয় বৌদ্ধ ধর্ম এদেশের ভৌগোলিক সীমা ছাড়িয়ে মধ্য এশিয়া এমনকি দূরপ্রাচ্যেও বিস্তৃতি লাভ করে। ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিশ্বের দরবারে সমাদৃত হয়। এই ছিল কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বের সাংস্কৃতিক এবং রাজনৈতিক গুরুত্ব কি তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।